নমস্কার বন্ধুরা, মিশন সার্ভাইভেলে স্বাগতম। আমি শুভজিৎ। আজকে আমি মেহেরগড় সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এবার আসব মেহেরগড় সভ্যতা কাকে বলে। মেহেরগড় সভ্যতা ছিল ভারতীয় প্রাচীনতম সভ্যতা। নব্যপ্রস্তর বা তাম্রপ্রস্তর যুগে ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম অংশে বোলান গিরিপথের নিকটবর্তী অঞ্চলের গ্রামীণ সংস্কৃতির উন্মেষ ঘটেছিল। এই সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। তাহলে আমরা এক কথা যদি বলতে পারি, তাহলে মেহেরগড় সভ্যতা কি? মেহেরগড় সভ্যতা ছিল ভারতীয় প্রাচীনতম সভ্যতা, অতি পুরাতনতম সভ্যতা। নব্যপ্রস্তর বা তাম্রপ্রস্তর যুগের ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে বোলান গিরিপথের নিকটবর্তী অঞ্চলের গ্রামীণ সংস্কৃতির যে সূচনা ঘটেছিল তাকে আমরা এক কথায় বলবো মেহেরগড় সভ্যতা। এবার আসবো মেহেরগড় সভ্যতার আবিষ্কার। মেহেরগড় সভ্যতা কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করেছিলেন সেটা আমরা জানব। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফারসোয়াজারিজ ও রিচার্ড মেডোর সহযোগিতায় 1974 সালে বালুচিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকার কাছে সমভূমিতে মেহেরগড় সভ্যতার প্রাচীন নিদর্শন আবিষ্কার করেন। বালুচিস্তানের ঝোপ নদীর দক্ষিণ উপত্যকা থেকে সিন্ধু নদের সমগ্র পশ্চিম অংশ এই সভ্যতা বিস্তৃত ছিল। এই সভ্যতা 7টি স্তর বিশিষ্ট প্রত্নক্ষেত্রটি প্রথম 3টি স্তর নব্যপ্রস্তর যুগের মধ্যে ছিল। এই 7টি স্তরে ধাবমান পশুপালনের জীবন থেকে শুরু করে নাগরিকতার উত্তরণের প্রতিটি দশায় সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। এবার আসবো আমরা প্রাচীনত্ব আলোচনা করলে আমরা দেখতে পাবো যে মেহেরগড় সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দ পর্যন্ত টিকেছিল। মেহেরগড় সভ্যতা সাতটি পর্যায়ে বিভক্ত ছিল। অর্থাৎ এই মেহেরগড় সভ্যতা যে আনুমানিক যে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, এটা আমরা কিসের মাধ্যমে জানবো? রেডিও কার্বন 14 পদ্ধতির মাধ্যমে আমরা জানবো। এই রেডিও কার্বন 14 পদ্ধতির মাধ্যমে কোনো সভ্যতার বয়স নির্ণয় করা যায়। যেমন আমরা জানতে পারলাম এই সভ্যতার কত খ্রিস্টাব্দে শুরু হচ্ছে, 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত টিকে ছিল। এবার আসবো আমরা এই সভ্যতার পর্যায় বা কালসীমা। এই সভ্যতা আমরা প্রথমে একবার আমি বলে নিয়েছি যে 7টি পর্যায়ে বিভক্ত ছিল। এই 7টি পর্যায়ের মধ্যে 3টি পর্যায় নব্যপ্রস্তর যুগের মধ্যে ছিল। এবার এই 7টি পর্যায়ের মধ্যে আমরা 4টি পর্যায়ে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা দেখব প্রথম পর্যায়। এখানে বলেছে প্রথম পর্যায় খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। অর্থাৎ এই পর্যায়টা শুরু হয়েছিল 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। এবার এই পর্যায়টা একটু বিশ্লেষণভাবে একটু আলোচনা যদি করে নেওয়া যাক, তাহলে আমরা দেখব যে এই সভ্যতায় প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা যায় যে প্রথমে এই এলাকাটি ছিল শিকারী ও ধাবমান পশুপালনের অস্থায়ী বাসস্থল। পরে এখানে অস্থায়ী আবাস গড়ে ওঠে, অর্থাৎ কোনো স্থায়ী বসবাস গড়ে ওঠেনি প্রথম দিকে। এবং কৃষিভিত্তিক জীবনযাপনের বিকাশ ঘটেছিল। আস্তে আস্তে কৃষিকাজ শুরু হয় এবং এই তাদের বাসস্থানগুলি খুব একটা ভালো ছিল না। তাদের বাসস্থানগুলি তৈরি হতো সমান মাপের কাদামাটির ইট দিয়ে তৈরি করা হতো, রোদে শুকিয়ে। বাড়িগুলি একাধিক ছোট ছোট কামরায় বিভক্ত ছিল। কোনো কোনো বাড়িতে ঘর গরম করার উনুন বা আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, অর্থাৎ ফায়ার প্লেসের জায়গা ব্যবস্থা ছিল। অনেক বাড়িতেই শস্যাগার হিসাবে একটি কক্ষ ব্যবহার করা হতো। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিদর্শন মিলেছে, যেমন জাতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে এবং পাথরের নানা হাতিয়ার মিলেছে। এবং সেই সময় গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, ভেড়া, ছাগল ও ষাঁড়। তারা বিভিন্ন জীবিকার কাজে তারা পশুপালন হিসাবে ব্যবহার করত। এবার গৃহপালিত পশুর মধ্যে যেটা বললাম আমরা বলে দিলাম। এইবার আসবো
এখানে নানা ধরনের চাষবাস করা হতো। সেই চাষবাসের মধ্যে গুরুত্বপূর্ণ হলো এক হচ্ছে বার্লি, যব ও গমের চাষ হতো। যেরকম এক হচ্ছে গম, বার্লি, যব ইত্যাদি চাষ করা হতো। এবার আসবো আমরা নেক্সট দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব সম্পর্কে আমরা এখন জানবো। এবার দ্বিতীয় পর্ব আগে আমরা জেনে নেওয়া যাক যে এটা কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত হয়েছিল এই পর্বটা। এই পর্বটা এবার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার আমরা বিস্তারিত দ্বিতীয় পর্ব সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। এবার আমরা দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব। দ্বিতীয় পর্বে কী বলা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসা যায় যে মানুষ এই পর্বে বিভিন্ন ধরনের তুলোর চাষ করত। এছাড়া এর থেকে প্রমাণ পাওয়া যায় যে হরপ্পা সভ্যতার 2000 বছর আগে এখানে তুলোর চাষের ব্যবস্থা আছে। এখানে প্রাপ্ত বিভিন্ন ধরনের কৃষিজ পণ্যদ্রব্য যেমন গম, বার্লি, তুলোর চাষ, জলের উপর মানুষের নিয়ন্ত্রণ প্রমাণ পাওয়া গেছে। মাটির পাত্রের ব্যবহার ব্যাপকতা হয়, অর্থাৎ মাটির পাত্রের ব্যবহার প্রচুর পরিমাণে এখানে হয়। সেই মাটির পাত্র বিভিন্ন ধরনের আসবাবপত্র এরা তৈরি করত। গৃহপালিত পশুর মধ্যে এখানে গরু, ভেড়া, ছাগল প্রভৃতির অস্তিত্ব প্রমাণিত হয়েছে বা প্রমাণ পাওয়া গেছে। সেই সময় তারা গরু, ভেড়া, ছাগল এসব বিভিন্ন ধরনের পশুপালন তারা প্রতিপালন করত। এই পর্বে একেবারে শেষ দিকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ নাগাদ সুমের থেকে এলো কুমোরের চাকার। এর ফলে মৃৎশিল্পের যুগান্তর এলো। কম সময়ে ও কম খরচে বেশি মৃৎপাত্র তৈরি হলো বা মাটির আসবাবপত্র তৈরি হলো কম সময়ে এবং কম খরচে। এবার আমরা আলোচনা করব তৃতীয় পর্ব। অর্থাৎ এই তৃতীয় পর্ব কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে শেষ হচ্ছে তার বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা বলে নিই খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3500 অব্দ পর্যন্ত। এবার এই তৃতীয় পর্ব সম্পর্কে আমরা জানব। এই তৃতীয় পর্ব মৃৎপাত্রের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যায়। অর্থাৎ দ্বিতীয় পর্বে মৃৎপাত্র প্রচলন ছিল, কিন্তু তৃতীয় পর্বে দেখা যাচ্ছে যে মৃৎপাত্রের ব্যাপক প্রচলন ছিল, সেটা ব্যাপকভাবে প্রচলিত ছিল। মৃৎপাত্রগুলির উপর নানা প্রকার জ্যামিতিক নকশা, পশু পাখি, গবাদি পশু এবং গাছপালার ছবি দেখা যায়। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে একটি তামার পুঁতি ও আংটি পাওয়া যায়। এই সময় যে তামার ব্যাপক ব্যবহার শুরু হয়েছে তারই প্রমাণ স্বরূপ পাওয়া গেছে। এছাড়া এই পর্বে পাওয়া গেছে তামার ছুরি, এছাড়া বড়শি, তারপরে ছেঁদা করা সূচ প্রভৃতি ইত্যাদি জিনিস পাওয়া গেছে। পাথর কেটে অলঙ্কার তৈরিতেও এ সময়ে মানুষ দক্ষ হয়ে ওঠে। এই সময় বহির্বাণিজ্যেরও বিস্তার ঘটে, অর্থাৎ বিভিন্ন বৈদেশিকের সাথেও বাণিজ্যের আদান প্রদান ঘটে। এবার আসবো আমরা চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে। এই চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব 3500 থেকে 500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দ। এবার এই চতুর্থ পর্যায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক এই চতুর্থ বা সপ্তম পর্যায়ে কী কী বিষয় আছে। পোড়ামাটির নারী মূর্তি ও শিলমোহর তৈরি হতে থাকে। এগুলি হরপ্পা সভ্যতার প্রাপ্ত নারী মূর্তি ও শিলমোহরের পূর্ব নিদর্শন বা আগের নিদর্শন পাওয়া গিয়েছিল। শস্য ক্ষেত্রে অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে জলসেচের জন্য খাল কাটার প্রমাণ পাওয়া যায়। মেহেরগড়ের নগরায়নের সূচনা হয়েছিল অনেক আগে থেকেই, অর্থাৎ মেহেরগড়ে নগরায়নের সূচনা হয়েছিল অনেক আগে থেকেই, মানে সভ্যতার শুরু হওয়ার অনেক আগে থেকেই। এই পর্বে তার বিকাশ নজরে আসে বা সবার চোখে এসেছিল।
মানুষের জীবনযাত্রা, রুচির বিকাশ, রাস্তাঘাটের উন্নতিতে তার ছাপ স্পষ্ট ছিল বা ভালোভাবে ছিল। মানে এতটাই যে রাস্তাঘাটগুলো ভালো ছিল বা রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার সুস্পষ্ট একটা নজর পাওয়া গিয়েছিল। এবার আসবো আমরা প্রত্নক্ষেত্র, অর্থাৎ এই প্রত্নক্ষেত্র কোথায় কোথায় পাওয়া গেছে তার বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করব এই মেহেরগড়ের মাধ্যমে, একটা ম্যাপের মাধ্যমে। দেখে নেওয়া যাক এই ম্যাপে, আমরা দেখে নেব এই প্রত্নক্ষেত্রগুলি কোথায় আছে। মুন্ডিগড়, পেরিয়ানগুন্ডাই, কেলিগুল মোহাম্মদ, ডাম্বসাদ, টোগাই, সিয়াডাঙ্গা, নান্দারা, কুল্লি, পন্ডিহাই, গাজীসাও, থারো, আমরি, রানাগুন্ডাই, কোটডিজি, মেহেরগড় ইত্যাদি স্থানে পাওয়া গেছে। এইবার আমরা তার যেগুলো ম্যাপে দেখালাম সেগুলি এবার নিচে বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রথমে দেখালাম মেহেরগড়ে পাওয়া গেছে কেলিগুল মোহাম্মদ, রানাগুন্ডাই, গুমলা, আঞ্জিরা, মুন্ডিগাবা, কোটডিজি, পিয়ানগুন্ডাই, কুল্লিমেহি, ডাম্বসাদত প্রভৃতি উল্লেখযোগ্য। এদের মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্রটি এখানে সে কটাই আলোচনা করা হয়েছে। আমি যদি মনে রাখার জন্য বলি তাহলে আমি এই ম্যাপটা ফলো করব। ম্যাপটা দেখবে যে এখানে মুন্ডিগড় আছে, কেলেগুল মোহাম্মদ, পেরিয়ানগুন্ডাই, রানাগুন্ডাই, টোগই, আমরি, গাজীসাও, নাল, সিয়াডাক। অর্থাৎ এই ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাপটা মনে রাখবে, তাহলেই এই মেহেরগড় সভ্যতার প্রত্নক্ষেত্রটি কোথায় কোথায় পাওয়া গিয়েছিল স্থানগুলোর নাম আমরা সহজেই মনে রাখতে পারবো। এবার আসবো আমরা মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার এই মেহেরগড় সভ্যতার সূচনা হয়েছিল, তার প্রত্নক্ষেত্র আমরা দেখলাম, কীভাবে আবিষ্কার হয়েছিল দেখলাম, কে কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল। তাহলে এই মেহেরগড় সভ্যতা যখন শুরু হয়েছে, আবিষ্কার হয়েছে বা প্রত্নক্ষেত্র কোথাও কোথাও পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই একটা কিছু তাৎক্ষণিক বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে কতগুলি সাব পয়েন্ট আছে, সেই সাব পয়েন্টগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নম্বর সাব পয়েন্ট, হাতিয়ার ও অন্যান্য সামগ্রী। অর্থাৎ এই মেহেরগড় সভ্যতায় বিভিন্ন ধরনের হাতিয়ার পাওয়া গিয়েছিল এবং অন্যান্য সামগ্রী, সেই সম্পর্কে আমরা নিচে ডিটেলস আলোচনা করব। এবার হাতিয়ার ও অন্যান্য সামগ্রীর মধ্যে আমরা দেখে নেব মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা হওয়ায় হাতিয়ারগুলি বেশিরভাগই পাথর দ্বারা নির্মিত। অর্থাৎ মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা হওয়ায় হাতিয়ারগুলি মানে অধিকাংশই, মানে 100%-এর মধ্যে 90% ছিল পাথর দ্বারা নির্মিত, অর্থাৎ পাথরের দ্বারা তৈরি করা হয়েছিল। কৃষি যন্ত্রপাতির মধ্যে প্রাচীনতম হাতিয়ারটি হলো বিটুমেন জাতীয় পাথরখণ্ড নির্মিত কাস্তে পাথর। এছাড়া তারা পাথরে নির্মিত শিলনোড়া, জাতা, হামানদিস্তা, নিড়ানি ও অন্যান্য পাথরের যন্ত্রপাতি মৃৎপাত্রে ব্যবহার করত। অর্থাৎ তারা মৃৎপাত্র যখন তৈরি করত তখন বিভিন্ন শিলনোড়া, বিভিন্ন পাথরের নির্মিত কাস্তে পাথর, এছাড়া তারা পাথরে নির্মিত শিলনোড়া, জাতা, হামানদিস্তা, নিড়ানি, এইগুলো সব অন্যান্য পাথরের যন্ত্রপাতি তারা মৃৎশিল্পে যখন তৈরি করত তখন তারা ব্যবহার করত। এবার আসবো আমরা বসতি স্থাপন, অর্থাৎ মেহেরগড়বাসীরা কীভাবে বসবাস করেছিল তার বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করব। এবার 2 নম্বর সাব পয়েন্ট থেকে নেব বসতি স্থাপন। শিকার ও পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা। অর্থাৎ শিকার, তাদের পশুপালন করা ছিল হচ্ছে প্রধান জীবিকা। তারা বিভিন্ন শিকার করত, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তারা শিকার করত, যেমন কাঠ কাটা, তারপরে কুড়োল, তারপরে মাছ ধরা বড়শি, এগুলো দিয়ে তারা শিকার করত। জীবন ছিল যাযাবরদের মতো। কৃষিকাজ শেখার পর এই সভ্যতার মানুষ নির্দিষ্ট স্থানে স্থায়ী বসবাস শুরু করেছিল। অর্থাৎ জীবন ছিল যাযাবরদের মতো।
কৃষিকাজ শেখার পর, অর্থাৎ কৃষিকাজ ভালোভাবে শিখে নিয়েছিল, এই সভ্যতার মানুষ নির্দিষ্ট স্থানে তারা বসবাস করতে শুরু করেছিল। একটা নির্দিষ্ট স্থানে যদি বসবাস করতে শুরু করে, তার আগে কিছু প্রয়োজনীয় কাজ শিখে নিতে হয়। এটা তারা সেই কাজটা ভালোভাবে শিখে নিয়েছিল, তারপর তারা বসতি স্থাপন করেছিল। এবার এই বসতি স্থাপন যখন করেছিল, কী দিয়ে বসতি স্থাপন করবে? এখানে বসতি স্থাপন করেছিল সমান মাপের দুটি ইট নিয়ে, মানে ইটগুলো ছিল বেশিরভাগ ইট সমান মাপের ছিল, এবং কাদা মাটির ভালো করে পুড়িয়ে সেগুলো দিয়ে ইট তৈরি করা হতো। এই ইট দিয়ে তারা বসতি স্থাপন করে। এই বসতিগুলি ছিল খুবই ছোট ছোট, এবং প্রত্যেকটা কক্ষে একটা করে ছিল শৌচাগার পাওয়া গেছে। তবে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়, অর্থাৎ এখানে পাথরের ব্যবহার ভালোভাবে লক্ষ্য করা গিয়েছিল। গুহাগুলিতে আগুন রাখার নির্দিষ্ট জায়গা থাকতো, অর্থাৎ গুহাগুলিতে ফায়ারপ্লেস বা আগুন রাখার নির্দিষ্ট জায়গা ছিল। এবার আসবো 3 নম্বর পয়েন্ট, তামার ব্যবহার। এখানে তামার ব্যবহার ভালোভাবে পাওয়া গিয়েছিল। এই সভ্যতার তামার ব্যবহার ভালোভাবে হয়েছিল। তার বিস্তারিত আলোচনা, কীভাবে তামার ব্যবহারটা হয়েছিল বা কীভাবে করেছিল, তামা দিয়ে তারা কী জিনিস তৈরি করেছিল, কী করেছিল, তার বিস্তারিত আলোচনা। নব্যবস্ত্র যুগের সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো তামার ব্যবহার। অর্থাৎ নব্যবস্ত্র যুগের অনায়াসেই বলা যায় যে নব্যবস্ত্র যুগের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কি? তামার ব্যবহার। এই সভ্যতার প্রথম পর্যায় থেকে প্রাপ্ত তামার পুঁতি থেকে মনে করা হয় এই সভ্যতার মানুষ তামা গড়ানোর প্রক্রিয়া আয়ত্ত করতে পেরেছিল। অর্থাৎ এই সভ্যতার প্রথম পর্যায় থেকে বোঝা যায় যে, বা আন্দাজ করা হয়, প্রাপ্ত তামা অর্থাৎ পর্যাপ্ত তামা থেকে, তামার যে পুঁথি থেকে মনে করা হয় এই সভ্যতা মানুষ তামা গড়ানো ভালোভাবে রপ্ত করতে পেরেছিল। এখানকার তৃতীয় পর্যায়ে তামার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এখানকার তৃতীয় পর্যায়ে দেখা যায় কি? তামার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ বিভিন্ন খোদাই করা যে আগে দেবদেবীর যে মূর্তি পাওয়া যেত, যেগুলো খোদাই করা যে লেখাগুলো থাকতো, সেগুলো তামার দিয়ে শিলমোহর দিয়ে তৈরি করা হতো। তাই বলা হয়েছে যে তামার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। এমনকি 14টি বিভিন্ন ধরনের পোড়ামাটির পাত্র পাওয়া গেছে। অর্থাৎ 14 রকমের পোড়ামাটির পাত্র, বিভিন্ন ধরনের বিভিন্ন নকশার বিভিন্ন ধরনের পাত্র পাওয়া গেছে বা তৈরি করা হয়েছিল সেই সময়। যাতে তামা গড়ানোর নিদর্শন রয়েছে। মানে এই 14টি পোড়ামাটি পাত্র পাওয়া গেছে, সেগুলোর মধ্যে তামা গড়ানোর নিদর্শন রয়েছে। তাই এই সভ্যতাকে প্রস্তর যুগ বলা হয়। এবার আসবো আমরা মৃতের সমাধি। অর্থাৎ মেহেরগড় সভ্যতার মানুষেরা যখন মারা যেত, তখন তাদেরকে যে সমাধি দেওয়া হতো, সেই সমাধির যখন দেওয়া হতো, সেই সময় অনেক কিছু দান করা হতো। সেই সময় মৃত্যুর পর বিভিন্ন অলংকার, গয়না ফয়না দান করা হতো। সেগুলো কীভাবে দান করা হতো বা কিসের মাধ্যমে দেওয়া হতো, সেগুলো আমরা সম্পর্কে এখন জানবো বিস্তারিত। এবার দেখে নেওয়া যাক এই সভ্যতার মৃতদের সমাধি দানের পদ্ধতি। সমাধিগুলিতে মৃতদের সঙ্গে দেওয়া তাদের বিভিন্ন ব্যবহার সামগ্রী, অলংকার, হাতিয়ার, পালিত পশুর উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণ করে মেহেরগড় মানুষদের সমাজে শ্রেণীবিন্যাস ছিল এবং তারা মৃত্যু পরবর্তী জীবনের প্রতি বিশ্বাসী ছিল। অর্থাৎ এই সভ্যতার যখন মৃতদের সমাধি দেওয়া হতো, তখন দানের পদ্ধতি ব্যাপকভাবে প্রচলন ছিল সেই সময়। তখন এই দানের মাধ্যমে কী কী ছিল? তাদের ব্যবহার করা সামগ্রী, বিভিন্ন ধরনের সামগ্রী, বিভিন্ন অলংকার, বিভিন্ন ধরনের হাতিয়ার বা যন্ত্রপাতি বা পশুপালন যেগুলো তো করতো, গরু, ভেড়া, ছাগল, সেগুলো সব শিকার করে সেগুলো সমাধি দেওয়া হতো তাদের সাথে একই সাথেই। তারপরে দেখা যায় যেগুলো দেওয়ার পর তখনকার যুগের মানুষেরা মনে করতো যে তারা মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাসী ছিল। এবার আসবো, এখানে দুটো জিনিস জেনে নেওয়া প্রয়োজন যে মৃতদেহ সমাধিস্থ করার আগে গেরুয়া মাটি ব্যবহার করা হতো। অর্থাৎ মৃতদেহ যখন সমাধি করা হতো,
তার আগে সেই মৃতদেহটিকে ভালো করে পা থেকে মাথা অবধি গেরুয়া মাটি দিয়ে ভালো করে প্রলেপ বা মাখিয়ে দেওয়া হতো। তারপরে মৃতদেহটিকে সমাধিস্থ করা হতো। এবার 2 নম্বর হচ্ছে, মৃতদেহের সাথে সমাজের মধ্যে হাতিয়ার, অলংকার, নীলকান্তমণি ও শিকার করা পশুর দান করা হতো। অর্থাৎ সেই সময় সমাজে কী প্রচলিত ছিল, মৃতদেহের সাথে বিভিন্ন ধরনের হাতিয়ার, যন্ত্রপাতি, যেগুলো বললাম হাতকড়া বা কুঠার, যারা শিকার করতো যেসব যন্ত্রপাতি দিয়ে, বিভিন্ন ধরনের অলংকার যেগুলো তারা পরে থাকতো বা ব্যবহার করতো, নীলকান্তমণি ও শিকার করা পশুপালন দান করতো। অর্থাৎ বিভিন্ন ধরনের শিকার করা, যেরকম ভেড়া, মোষ, ছাগল, যেগুলো তারা শিকার করতো, সেই সব পশুপালনকে নিয়ে যখন মৃতদেহ থেকে সমাধি করা হতো তাদের একই সাথেই সমাধিস্থ করা হতো। এবার আসবো 5 নম্বর সাব পয়েন্ট, সামাজিক বৈষম্য। এবার সামাজিক বৈষম্য নিয়ে আলোচনা করব। সেই সমাজে কী কী প্রচলিত ছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে দেখে নেওয়া যাক যে প্রথমেই মৃতদেহের সমাধিদানের নীতি ও মৃতদেহের সঙ্গে দেওয়া মূল্যবান সামগ্রী উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে মেহেরগড় সভ্যতার সামাজিক দিকটি ফুটে ওঠে। এর থেকে বলা যায় যে তখনকার সময়ে মৃতদেহের যখন সমাধি দেওয়া হতো, সেই সময় বিভিন্ন ধরনের দান করা হতো, প্রয়োজনীয় ব্যবহার করা জিনিস। সেই মূল্যবান সামগ্রীর উপস্থিতি এবং অনুপস্থিতির মাধ্যমে সেই সময় সামাজিক দিকটি ভালোভাবে ফুটে উঠেছে। এবার শস্য মজুদ রাখার পদ্ধতি, ব্যবহৃত হস্তশিল্পীদের সামগ্রী প্রভৃতির পার্থক্য থেকে শ্রেণীবিভাজন বা বৈষম্যের ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ সেই সময় ব্যবহার করা তাদের হস্তশিল্প, অর্থাৎ সামগ্রী, আরও বিভিন্ন ধরনের ব্যবহার করা অলংকার, হাতিয়ার, এসবের পার্থক্য থেকে একটা সমাজের শ্রেণীবিভাজন বা বৈষম্যের ইঙ্গিত পাওয়া যায়। এবার আসবো বৈদেশিক সম্পর্ক। অর্থাৎ এই বৈদেশিক সম্পর্কটা কি, তখনকার সময়ে মেহেরগড় সভ্যতার যে বাইরের দেশের সঙ্গে সুসম্পর্ক ছিল না অসম্পর্ক ছিল, সেটা নিয়ে এখন জানব। মেহেরগড় সভ্যতার অন্তর্গত বিভিন্ন, এখানে ভুল হয়েছে টাইপিং, এখানে প্রত্নকেন্দ্র হবে। প্রত্নকেন্দ্রে প্রাপ্ত মৃৎপাত্রের ধরন, নির্মাণ প্রণালী, নীলকান্তমণির ব্যবহার প্রভৃতি দেখে পণ্ডিতরা অনুমান করেন যে মধ্য এশিয়া, আফগানিস্তান, পারস্য প্রভৃতির জায়গায় মেহেরগড় সভ্যতার যোগাযোগ ছিল। অর্থাৎ বিভিন্ন বৈদেশিক জায়গা থেকে, যেরকম আফগানিস্তান, মধ্য এশিয়া, পারস্য প্রভৃতি জায়গা থেকে বিভিন্ন আদান প্রদান হতো, অর্থাৎ ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। যেরকম তাদের কাছ থেকে মৃৎপাত্রের বিভিন্ন ধরন, নির্মাণ প্রণালী, নীলকান্তমণির ব্যবহার, এ সম্পর্কে পণ্ডিতরা অনুমান করেন যে এগুলো মধ্য এশিয়া, আফগানিস্তান, পারস্য প্রভৃতি জায়গা থেকে মেহেরগড় সভ্যতার যোগাযোগ ছিল। এইটুকুনি মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করলাম। এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিচে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর নিচে কমেন্ট বক্সে নিজের মতবাদ জানাবে। এবার এখানে একটা মিশন সার্ভাইভালের একটা টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের। এখানে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট শিডিউলে কুইজ করানো হয় এবং প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক রবিবারে একটা ফ্রি মক টেস্ট নেওয়া হয়, যেখানে তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে নিজেকে যাচাই করে নিতে পারবে। ফ্রি পিডিএফ পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাও। আমাদের দ্বিতীয় যে চ্যানেল হাউ ইজ দ্য জোস,
ধন্যবাদ।